আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? তা নাহলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে বলো। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি যা বলছি তোকে তাই করতে হবে। তোমার কি আমাকে ছোট বাচ্চা মনে হয় মা? তোমার এই অযাচিত চাও আমি কিছুতে রাখতে পারবো না। কেন? কি সমস্যা এতে? মা তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব নয়? এটা আমাকে আগে বোঝা। তুমি কেন বুঝছো না মা? লোকে অনেক কথা বলবে। লোকের কথা শুনে কি করব? যদি মনের কাছেই শান্তি না পাই, আমি মেয়েটাকে কিছুতেই হারাতে চাই না। ওকে সারা জীবন আমার কাছে রাখতে চাই আমি। তো রাখো, কে বারণ করেছে তোমাকে? ছেলের সাথে কিছুতেই পেরে উঠছে না শায়লা বেগম। কিছুতেই বোঝাতে পারছে না একজন বিধবা কম বয়সী মেয়েকে এভাবে শ্বশুর বাড়ি রাখা যায় না। তার উপর ছেলের বড় ভাই আছে, তাও আবার অবিবাহিত। এটা যে সমাজের চোখে কতটা দৃষ্টিকটু তা বলার বাহিরে। ছেলে যে তার কোনো কথাই শুনতে চাচ্ছে না, সে আবারও বোঝানোর জন্য বলল, দেখ বাবা, এভাবে একজন মেয়েকে রাখা যায় না। যেখানে তার স্বামী মারা গেল কিছু মাস আগে, লোকে তো কটু কথা বলতে ছাড়বে না। কি বলবে? দেখ, তুই একজন অবিবাহিত ছেলে, সেইখানে এই মেয়েটাকে রাখলে মানুষ তো ওর উপর কাদা ছিটাবে বাবা। আমার কথা শোন, তুই বিয়েটা করে নে বাবা। আরজানের এবার মাথা সত্যি গরম হয়ে গেল। সে গর্জে উঠে বলল, তোমার মাথায় সত্যিই খারাপ হয়ে গেছে মা। আর একবার আমাকে এই ধরনের কথা বলতে আসবে না, বলে দিলাম। শায়লা বেগম এবার শেষ চালটা চাললেন। এছাড়া মেয়েটাকে নিজের কাছে রাখার জন্য আর কোনো উপায় তার কাছে নেই। সে এবার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে ফেললেন। ছেলেকে সোজাসুজি বলে বসলেন, তোমারও কি আর সবার মতো ইউজ করা জিনিস ভালো লাগছে না? মায়ের কথায় যেন আকাশ থেকে পড়ল আরজান। তার মা এই কথা ভাবল কিভাবে? সে কি না শরীরের জন্য বিয়ে করছে না? মায়ের কথায় সে দিক বেদিক শূন্য হয়ে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সামনে রাখা ডাইনিং টেবিলে ছুঁড়ে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দ যেন পুরো বাড়িতে ঝংকার তুলল। এতেই সে থেমে থাকলো না, সামনে যা পেল তাই ছুঁড়ে ফেলতে লাগলো। তারপর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শায়লা বেগম এতক্ষণ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেনি। সে ভাবতেই পারেনি এই কথায় তার ছেলে এভাবে রিয়্যাক্ট করবে। এমন হবে জানলে এ কথা কখনো কোনো দিনও বলতো না। তার এখন নিজেরই আফসোস হচ্ছে ছেলেকে এভাবে জোর করার জন্য। আসলে মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে ভাবলেই তার বুক ফেটে কান্না আসে। তার ছেলেটা তো চলে গেল, এখন মেয়েটাকেও হারালে সে নিঃস্ব হয়ে যাবে। তার ভাবনার মাঝেই কাছে হাত রাখলো আজমল চৌধুরী। তোমাকে আগেই বলেছিলাম আরজান কিছুতেই রাজি হবে না। স্বামীর কথায় হু হু করে কেঁদে ওঠে শাহেলা বেগম। নিজেকে আর সামলাতে পারছে না। একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল। তাদের সুখের সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেল। সে আর ভাবতে পারছে না। কোনো রকমে সে বলল, আমি একটু ঘরে যাই। কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তেমন কিছু না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে ঘরে চলে গেল শাহেলা বেগম। চারপাশে এতক্ষণ নিবর দর্শক হয়ে দাঁড়িয়েছিল সবাই। কেউ কোনো কথা বলার সাহস পায়নি, কিংবা বলার মতো কারোর কাছে কোনো কথাই নেই। এদিকে রেগে আরজান চলে আসলো একটা বারে। সেখানে এসে কল দিল তার বন্ধু অভিকে। কোথায় আছিস? এত রাতে কই থাকবো? ঘুমাই তো, ফোন দিলি কেন? এখনই দেখা কর। এত রাতে কেন? আসতে বলছি আস, এত কথা কেন বলিস? বন্ধুর কথা মতো ঘুম বাদ দিয়ে চলে আসলো তার কাছে। আরজানের মনে যত রাগ আছে সব মেটালো অভির ওপর। বেচারা অভি কোনো কি না বুঝে বসে বসে রাগ গিলতে লাগলো। কিছু করার নাই, জানে জিগার দোষ বলে কথা। মাঝরাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল আহিয়ার। এত রাতে কে আসতে পারে তার জানা নাই। এক নাগাড়ে বেল বাজিতেই যাচ্ছে। এবার আহিয়ার প্রচুর রাগ হলো। কোনো জ্ঞান নাই নাকি? মাঝরাতে বেল বাজাই, তাও আবার এভাবে। আর থাকতে না পেরে চলে গেল কে এসেছে দেখতে। দরজা খুলতেই দেখতে পেল আরজান দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে এই নিয়ে হাতে গোনা কয়েকবার দেখেছে সে। আহির যখন মারা গেল
তখন দেখেছিল বোধহয়, তবে তখনকার কিছুই তার মনে নেই। সে শুনেছে আহিয়ের বড় ভাই কানাডাতে থাকে, এর বাইরে আর কিছুই জানে না সে। কাল সকালে বাড়িতে এসেছে, তখন দেখেছিল একবার। এসব ভাবনার মাঝে আরজান বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকে ভেতরে যেতে দেবে? আরজানের কথায় আহিয়া বেশ লজ্জা পেল। কোনো রকমে বলল, আসুন ভাইয়া। আরজান কোনো কথা ছাড়াই গম গম করে ভেতরে ঢুকে গেল। আহিয়া যেন মেন দরজার সিটকানি লাগিয়ে দিল। আস্তে পায়ে ভেতরের দিকে এগিয়ে এলো। তখন পেছন থেকে শুনতে পেল আরজানের কণ্ঠ। মা কি ঘুমিয়ে গেছে? আহিয়া দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বাজে। এত রাতে কি কেউ জেগে থাকে নাকি? সে আর কিছুই না ভেবে উত্তর দিল, এত রাতে মা জেগে থাকবে কেন? আরজান ঘড়িতে তাকিয়ে দেখল 2টো 1 বাজে। সে আর কথা বাড়ালো না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। আহিয়াও আর কিছু না ভেবে একটু পানি খেয়ে ঘুমাতে চলে গেল। সকালে মৃদু মন্দ বাতাসে ঘুম ভেঙে গেল আহিয়ার। বাহিরে তাকিয়ে দেখল সূর্যি মামা এখনো উঠেনি। সে আর কিছুই ভাবলো না, চলে গেল উজু করতে। নামাজের সময় এখনো আছে। অজু করে নামাজ পড়ে বাগানের দিকে হাঁটা ধরল। আরজান মাত্রই উঠে ব্যালকনিতে আসলো, তখনই দেখলো কেউ একজন বাগানের দোলনায় বসে আছে। লম্বা হাঁটু অবধি, চুলগুলো বেনি করা, বসে থাকার কারণে মাটিতে পড়ে আছে। আরজান আর তাকালো না সেদিকে, বড় বড় পা ফেলে চলে গেল ঘরে। ব্রেকফাস্টের টেবিলে বসে আছে আরজান। সামনে তার বাবা, তার পাশে বোন অনু, চাচা আজমল চৌধুরী, চাচি আয়েশা বেগম, চাচাতো ভাই আদ্র এবং তার মা একপাশে মাথা নিচু করে বসে আছে। এখানে যে তার কোনো অস্তিত্ব আছে সেটা কেউ বুঝতেই পারছে না। সিঁড়ি দিয়ে নেমে আসে আহিয়া। শায়লা বেগমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মা কি হয়েছে আপনার? এমন দেখাচ্ছে কেন? শায়লা বেগম তাকালো পুতুল পুতুল মুখখানার পানে। ইস কি সুন্দর দেখতে মেয়েটা! কেউ হয়তো প্রথম দেখে পুতুল ভেবে ভুল করবে। একটা মানুষ এত সুন্দর কিভাবে হয় জানা নেই তার। যেমন চেহারা তেমন লম্বা, গায়ের রং টকটকে হলুদ, আর চুলের কথা কী বা বলবো। যে দেখবে তার মুখ থেকে বেরিয়ে আসবে মাশাল্লাহ। শায়লা বেগম আর তাকাতে পারলেন না এই মুখটার দিকে। মেয়েটা জীবনে কষ্ট ছাড়া আর কী বা পেল? বাবার বাড়িতে সুখ নাই, বিয়ে করে এসে স্বামীর সুখ সহ্য হলো না, এখন আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। ভাবলেই তার বুক ফাটে। আর কিছু না ভেবে বলল, কিছু হয়নি আমার, তুমি নাস্তা করে নাও। আপনি খেয়েছেন মা? শায়লা বেগম আর চোখে ছেলের দিকে তাকালেন, শুধু বললেন, একবেলা না খেলে কিছু হবে না মা, তুমি খাও, আমি মন ভরে তোমায় দেখি। আহিয়া মুচকি হেসে খাওয়া শুরু করলো। শায়লা বেগম তাকিয়ে দেখলো সেই মেয়েটাকে, যাকে তার ছেলে পছন্দ করে পুতুল বউ বানিয়ে এনেছিল, যাকে দেখে তার চোখ জুড়াতো। কিছুদিন পরে হয়তো এই মেয়েটাকে আর নিজের কাছে রাখতে পারবে না। এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আহিয়া খাওয়ার মাঝে তাকিয়ে দেখে শায়লা বেগম কাঁদছে। সে ব্যক্তি ব্যস্ত হয়ে পড়ল। মা কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? কিছু না মা, তুমি খাও। আরজান এসব দেখে আর খেতে পারল না, উঠে গট গট পায়ে চলে গেল বাইরে। আহিয়াও আর খেলো না, শায়লা বেগমকে নিয়ে উপরে চলে গেল। রাত বাড়ছে ধীরে ধীরে। আরজান সেই যে বের হয়েছে আর বাড়িতে ফেরেনি। এখন রাত 12টা বাজে। আরজান মেন দরজার লক খুলে ভিতরে ঢুকলো। বাড়িতে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে যেন কোনো মৃত্যু পড়ে। আরজান ধীর পায়ে উপরে উঠতে লাগলো। হাঁটতে হাঁটতে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো। এত রাতে ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না সেটাই ভেবে পাচ্ছে না। ঘরের ভেতরে লাইট জ্বলছে, তাহলে কি তার মা এখনো জেগে আছে? দরজায় হাত রাখতেই শুনতে পেল বাবার কণ্ঠ, শায়লা কিছু খেয়ে নাও, সকাল থেকে না খেয়ে আছো, এবার তো তোমার শরীরের সত্যিই খারাপ করবে। শায়লা বেগম কিছুই বলল না, চুপ করে শুয়ে আছে। শায়লা আরজান কিছুতেই এসব মানবে না, তুমি এসব জেদ না করে খেয়ে নাও। এতক্ষণে শায়লা বেগম দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আমি বোধহয় বেশি চেয়ে ফেলেছি তাই না? আসলে মা তো, যখনই ভাবি মেয়েটার জীবন শেষ হয়ে যাবে তখনই আমার চারপাশ অন্ধকার হয়ে যায়, কিছুই ভাবতে পারি না।
আজমল চৌধুরী স্থির কথা শুনলেন, বলার মতো কিছু পেলেন না, বললেন, সবই নিয়তি শায়লা, ওর ভাগ্যতে যদি সুখ না থাকে আমরা হাজার চেষ্টা করেও সুখ এনে দিতে পারবো না। দরজার বাইরে থেকে বাবা মায়ের কথার কিছুই বুঝতে পারলেন না আরজান। এইসব কথা শুনে সে আর ঘরে ঢুকতে পারল না। আস্তে পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। আজ সকালে রোদের যেন উত্তাপ ছড়াচ্ছে, চারপাশে খা খা করছে, সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে। খাওয়ার মাঝে আজমল চৌধুরী বললেন, আরজান, তুমি এখন কি করবে কিছু ভেবেছো? না বাবা, এখন কিছুই ভাবিনি। আমাদের পারিবারিক বিজনেসে তো বসতে পারো, তাই না? হুম, ভেবে দেখছি। ওদের কথার মাঝে অনু বলল, ভাইয়া, তুমি কি কোথাও যাবে? হ্যাঁ, কেন? আসলে আমি কলেজে যাব, আমাকে একটু ড্রপ করবে? আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আয়। আরজান দেখলো সবাই খেলেও তার মা কিছু না খেয়ে বসে আছে। আরজান বলল, মা, তুমি খাচ্ছ না কেন? শায়লা বেগম কোনো কথা বলল না। আরজান আজ 2 দিন যথেষ্ট ধৈর্য ধরে আছে, কিছুতেই রাগ ক্রমশ প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু তার মা যা শুরু করেছে তাতে সে কতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারবে তার জানা নেই। সে আবার বলল, মা, খেতে বলেছে আমি। শায়লা বেগম উঠে চলে যেতে লাগলো। একে তো তার মা তার সাথে কথা বলছে না, তার উপর কাল থেকে না খেয়ে আছে। মেজাজটা যেন হঠাৎ করেই বিগড়ে গেল। মায়ের হাত টেনে ধরে বলল, না খেয়ে কোথাও যাবে না তুমি। 2 দিন না খেলে কেউ মরে যায় না। সে যেন এবার আরও হিংস্র হয়ে গেল। হিতাহিত জ্ঞান শূন্য লাগছে তার। যে মাকে সে নিজের চাইতে বেশি ভালোবাসে, সে তার সামনে মরার কথা বলছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কি করবে কিছুই ভাবতে পারছে না। আর শায়লা বেগম সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আরজান আর কিছু না ভেবে হঠাৎ বলে উঠল, আমি বিয়ে করব মা, বিয়ের ব্যবস্থা করো। এই বলে গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শায়লা বেগমের ঠোঁটের কিনারায় এক চিলতে হাসি দেখা গেল, যেটা শুধু আজমল চৌধুরী নজর পড়ল। সে বুঝতে পারল তার স্ত্রী বিয়ের জন্য এই পরিকল্পনা করেছিল। ছেলে মায়ের প্রতি দুর্বল, সেটাই কাজে লাগলো সে। এসব ভাবতেই তার ঠোঁটেও হাসি দেখা দিল। আহিয়া এতক্ষণ নীরব দর্শক ছিল, আগা মাথা কিছুই সে বুঝে নাই। তাই সে অনুকে জিজ্ঞেস করলো, ভাইয়ার বিয়ের জন্য মা এমন করছে কেন? সে কি বিয়ে করতে চায় না? আসলে ভাইয়া কিছুদিন পরে বিয়ে করতে চাচ্ছিল। ও তাহলে মা জোর কেন করছে? অনু কি বলবে ভেবে পেল না। এখন যদি বলো তার সাথে বিয়ে দিতে যাচ্ছে, তাহলে নির্ঘাত সে জ্ঞান হারাবে। সে আর কিছু না বলে বলল, আসলে আমার কলেজে যেতে হবে, আসি ভাবি। কোনো রকমে পালিয়ে গেল অনু। আহিয়াও আর কিছু না ভেবে উপরে চলে গেল। বিকেলের দিকে শায়লা বেগম আহিয়ার ঘরের সামনে আসলো, বলল, আহিয়া, কি করো মা? মা আপনি আসুন, দাঁড়িয়ে আছেন কেন? শায়লা বেগম ঘরের ভেতরে প্রবেশ করলো। তার হাতে একটা ব্যাগ। আহিয়া সেটা দেখে বলল, মা আপনার হাতে কি? শায়লা বেগম বলল, এটা পরে তৈরি হয়ে নাও তো মা। কি আছে এতে মা? একটা শাড়ি আছে, পরে নাও। শাড়ি কেন হঠাৎ মা? কোথাও যেতে হবে নাকি? শায়লা বেগম কি বলবে ভেবে পাচ্ছে না, কেমন যেন হাঁসফাঁস করছে। কিভাবে বলবে এই কথাটা, আহিয়া কিভাবে রিয়াক্ট করবে সেটাই ভাবছে। মা, আহিয়ার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো, বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো মা? এটা কি বলছেন মা? পৃথিবীতে আপনার থেকে আপন তো আমার আর কেউ নেই। আপনাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব বলেন? আমি যা করব তোমার ভালোর জন্য করব, এটা মানো তো। আমি জানি মা, আপনি আমার ভালো চান। এই পৃথিবীতে আপনি তো একমাত্র ভরসার জায়গা। শায়লা বেগম এবার বললেন, আমি যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নেই, তুমি কি তাতে অখুশি হবে মা? এসব কি বলছেন মা? আপনার সব রকম ডিসিশন আমি মাথা পেতে নেব? আমি তোমার জীবনটা আবার রঙিন করে দিতে চাই মা, তোমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাই। কি বলছেন মা? আমি তো ভালো আছি। আল্লাহর হয়তো আমার সুখ সহ্য হয়নি, তাই আমার স্বামীকে কেড়ে নিয়েছে। আমি সব মেনে নিয়েছি মা, সব কিছু মেনে নিয়েই ভালো আছি আমি।
শায়লা বেগম বললেন, আমি তোমার বিয়ে দিতে চাই মা। আহিয়া যেন আকাশ থেকে পড়ল। কি বলছে তার শাশুড়ি এসব? অবিশ্বাস্য চোখে তার দিকে চাইলেন। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার কথা। সে বলল, আপনি আমার সাথে মজা করতে এসেছেন তাই না মা? মজা করতে আসি নাই আমি মা, সত্যি বলছি। মা এটা কি করে সম্ভব? সব সম্ভব মা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমার জীবনটা সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব মা। আমি বেঁচে থাকতে তোমাকে সুখী দেখতে চাই। আহিয়ার চোখ ফেটে পানি পড়তে লাগলো। সে কি করবে এখন? সে তো আহিরকে ভালোবাসে। অন্য কাউকে কিভাবে সে মেনে নিবে? আহিরের জায়গায় অন্য কাউকে সে ভাবতেই পারছে না। ধপ করে সে মেঝেতে বসে পড়ল। হাউমাউ করে কাঁদতে লাগলো সে। শায়লা বেগম তার পাশে বসে পড়ল। তার মাথায় হাত রেখে বলল, আমাকে একটু বিশ্বাস করো মা, তোর খারাপ আমি চাইবো না। তোকে ভালো রাখার দায়িত্ব আমার। আহিয়ার পাথর বনে গেছে। মুখ দিয়ে তার কোনো কথাই বের হচ্ছে না। শুধু চোখ দিয়ে পানি পড়ছে। শায়লা বেগম বলল, যদি মনে করো আমি তোমার মা, মন থেকে যদি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই, তাহলে এই শাড়িটা পরো। আমি অপেক্ষায় থাকবো। এটা বলে গটগট পায়ে ঘর থেকে বের হয়ে গেল। আহিয়া সেদিক পানে ঝাপসা চোখে তাকিয়ে রইল। আরজান সেই সকালে এসেছে অভির ফ্ল্যাটে। আসছে পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। অভি এত করে বলে যাচ্ছে কি হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথাই নেই। রাগে ফুসফুস করছে শুধু। অভি না পেরে বলেই ফেলল, শালা তোর বউ কি করে কারোর সাথে বেগে গেছে নাকি? এমন রেগে বোম হয়ে আছিস কেন? আমার আজ বিয়ে। অভির চোখ কপালে উঠে গেল। কি বলে এই ছেলে? মনে হয় নেশা করে তার বাড়িতে এসেছে। তা না হলে এই কথা বলে? যে ছেলে বিয়ে করবে না বিদেশ পাড়ি দিয়েছিল, সে এখন বলছে তার আজ বিয়ে ভাবা যায়? কয় প্যাক খেয়েছিস? কে? ভাই, সাত সকালে এসব খেয়ে এসেছিলি, তাই এমন ধুম মরে বসে আছিস? আগে বলবি তো, তাহলে তো এত কথা খরচ করতাম না। আরজান থম মেরে দাঁড়িয়ে গেল। দরজার দিকে যেতে যেতে বলল, বিয়েতে থাকতে চাইলে চলে আসিস, নাহলে বন্ধুর বিয়ে আর জন্মে দেখা হবে না তোর। অভি চকিতে তাকালো তার দিকে। তার মানে আরজান মজা করছে না, সত্যি বলছে। কিন্তু কি এমন হলো যে সে বিয়ে করতে রাজি হয়ে গেল? চোখ মুখ তো সুবিধার লাগছে না তার কাছে। কিছুই তো বিশ্বাস হচ্ছে না তার। আর কিছু না ভেবে তার পিছু পিছন ছুটল সে। চৌধুরী বাড়িতে নানান রকম আয়োজন চলছে। নানান পদের রান্না হচ্ছে। সব রান্না শায়লা বেগম নিজের হাতে করছে। তাকে সাহায্য করছে ছোট জা আয়েশা বেগম। তাদের খুশির আজ শেষ নাই। মেয়েটাকে নিজেদের কাছে রাখতে পারবে ভেবে আনন্দে আত্মহারা তারা। অনু বসে আছে আহিরার ঘরে। মা তাকে বলেছে আহিয়াকে তৈরি করে দিতে। সে কখন থেকে এসে বসে আছে, কিন্তু আহিয়া পাথরের মতো বসে আছে ঘরের মেঝেতে। সেই যে বিকেলে এভাবে বসেছে, এখনো সে এভাবেই আছে। কোনো নড়চড় নাই তার মাঝে। অনু বলল, ভাবি আর কতক্ষণ বসে থাকবে? এবার তো রেডি হয়ে নাও। মা এসে এমনভাবে দেখলে অনেক কষ্ট পাবে। তুমি কি মায়ের উপর ভরসা করতে পারছো না? তার এই কথাই যেন কাজ হলো। উঠে দাঁড়িয়ে পড়ল সে। আস্তে আস্তে বাথরুমের ভেতরে চলে গেল। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে গেল। গলা ছেড়ে চিৎকার করে বলতে লাগলো। সেই চিৎকারে অনু কেঁপে উঠল। জামা দুই হাতে খামচে ধরল। মনে মনে বিড়বিড় করলো, একদিন তুমি বুঝবে ভাবি, মা তোমার জন্য কি করেছে। শুধু তোমাকে ভালো রাখার জন্য এত সব কিছু। সেদিন তোমার এই অশ্রুগুলো হাসি হয়ে ঝংকার তুলবে। সেদিন সবাই মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে থাকবে। তোমার মনেও কোনো দোটানা থাকবে না সেদিন। মিলিয়ে নিও। চোখে থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনুর। গোলাপি একটা কাতান শাড়ি পরেছে আহিয়া। ফর্সা গায়ে শাড়িটা যেন ঝলমল করছে। রূপ যেন ঠোকরে বেরিয়ে আসতে চাচ্ছে। অনু হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তার দেখায় শ্রেষ্ঠ সুন্দরী তার ভাবি। এত সুন্দর মেয়ে সে কখনো দেখেনি। তার ভাই কোথা থেকে খুঁজে এনেছিল তাকে ভেবে পায় না সে। একদম যেন জল জ্যান্ত পরি। পরি দেখার সৌভাগ্য না হলেও তার আফসোস নাই। সে যে চোখের সামনে পরিরূপে মানুষ দেখতে পায়, এতেই সে খুশি। ভাবি, তোমাকে যা লাগছে না, একদম হুড়পড়ি।
আহিয়া কিছুই বলল না, চুপ করে বসে আছে, ভাবছে মানুষের জীবনে কখন কি হয়ে যায়। সে কি সকালে ভেবেছিল তার সাথে এমন কিছু হবে? আসলে নিয়তি বলে একটা জিনিস আছে যা আমরা চেয়েও পাল্টাতে পারবো না। নিয়তি যে দিকে নিয়ে যাচ্ছে সে শুধু পুতুলের মতো সেই দিকেই যাচ্ছে, এর বেশি আর কিছুই না। তার ভাবার মাঝে দরজায় কড়া নাড়ার শব্দ। কাজের মেয়ে ময়না দাঁড়িয়ে আছে দরজার সামনে, বলল, বড় আম্মায় ডাকতাছে আপনা গো, কাজী সাহেব আইয়া পড়ছে। বুকের মধ্যে ধুক করে উঠল আহিয়ার। কি হতে চলেছে তার সাথে? সে তো একজনকে ভালোবাসে, তাকে মনের মধ্যে রেখে অন্য কারোর সাথে সংসার কিভাবে করবে সে? আর ভাবতে পারছে না, মাথা পুরো শূন্য লাগছে তার, চোখে বেয়ে পানি পড়তে লাগলো। অনু বলল, চলো ভাবি, মা ডাকছে। আহিয়া পাথরের মতো দাঁড়ালো। অনু একে ধরে নিয়ে যেতে লাগলো, এক পা করে এগোচ্ছে আর জীবনের সমীকরণ মেলাচ্ছে। সে আহিরকে ভালোবেসে বিয়ে করেছিল, তাদের তো ভালোবাসার কোনো কমতি ছিল না, তাহলে কেন সব কিছু শেষ হয়ে গেল? তার কি ভালো থাকার কোনো অধিকার নেই? সিঁড়ি বেয়ে নামছে আর এসব ভাবছে আহিয়া। অভি উপরের দিকে তাকাতেই থ মেরে বনে গেল। আরে এ তো আহিয়া, আহিয়ার সাথে তার বিয়ে, এটা কিভাবে সম্ভব? অভি কিছু বলতে চাইলো আরজানকে, কিন্তু আরজান তাকে কিছুই বলতে দিল না। অভির মনের মধ্যে কেমন যেন হাঁসফাঁস শুরু হয়ে গেল। অরু আহিয়াকে এনো সোফায় বসিয়ে দিল, সবাই চোখ ভরু করে তাকে দেখতে লাগলো। এত সুন্দর লাগছে তাকে বলার বাহিরে। আহিয়া একবারের জন্য উপরে তাকালো না, মাথা নিচু করে বসে আছে সে। আরজান একবার তাকালো আহিয়ার দিকে, সাথে সাথে কার বুকের মধ্যে ধুক করে উঠল, সাথে সাথে চোখ নামিয়ে নিল সে। কাজী সাহেব সব কিছু পড়ে আহিয়াকে বললেন, তুমি কি এই বিবাহ কবুল করছো মা? এতক্ষণ কাজী কি বলল সে কিছুই শুনতে পেল না। তার মন তো এদিকে নেই, সে অন্য একটা জগতে আছে। কবুল বলছে না দেখে শায়লা বেগম এগিয়ে আসলো তার দিকে, তার কাঁধে হাত রেখে বললেন, কবুল বলো মা। আহিয়া অশ্রু ভেজা চোখে তার দিকে তাকালো। সে চোখ দিয়ে আশ্বাস দিল তাকে, মাথায় ভরসার হাত রাখলো। আহিয়া একটা নিঃশ্বাস নিল, তারপর নিঃশ্বাস বন্ধ করে বলল, কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। এবার তার মনে হলো বিয়েটা কার সাথে হলো সে তো এটাই জানে না। তার তো জানা উচিত কার সাথে সে সারা জীবন কাটাতে চলেছে। আর কিছু না ভেবে ফট করে সামনের দিকে তাকালো, সাথে সাথে চোখাচোখি হয়ে গেল আরজানের সাথে। কিন্তু তার পাশে বসা ছেলেটাকে সে চেনে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। তবে কি এই লোকটার সাথে তার বিয়ে হয়েছে? মা কেন একবারও তাকে এসব নিয়ে কথা বলল না? তার তো অন্তত এটা জানা উচিত ছিল। সে চোখ নামিয়ে নিল। বিয়ে শেষ হতেই কাজিনকে খাবার খেতে দেয়া হলো, সে খেয়ে বিদায় নিল। বাড়ির সবার এখন খাওয়ার পালা। শায়লা বেগম আহিয়াকে নিয়ে আরজানের পাশে চেয়ারে বসিয়ে দিল। আহিয়া চুপ করে বসে রইল, খাবার তার গলা দিয়ে নামবে না, তবুও মায়ের কথা রাখতে বসে রইল। আহিয়া সবার খাওয়া শেষ হলে নিশ্চয়ই তার শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আবার একটা শ্বশুর বাড়ি, মানুষগুলো কেমন হবে তার জানা নেই। এসব ভাবনার মাঝে দেখলো শায়লা বেগম মুখের সামনে ভাতের লোকমা দিয়েছে। এত মানুষের সামনে সে তাকে অপমান করতে চাইল না, খেয়ে নিল। এভাবে খাইয়ে দিতে লাগলো সে। খাবার শেষ হতেই তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আহিয়া ভাবলো এখন বুঝি তার বিদায়ের পালা। তার ভাবনা পাল্টে দিয়ে শাহেলা বেগম বললেন, অনু, আহিয়াকে উপরে নিয়ে যাও। আহিয়ার ভাবনার অবসান ঘটল। প্রশ্নবোধক চাহনিতে শাশুড়ির দিকে তাকালো। অনু তাকে উপরে নিয়ে যেতে লাগলো। সে আর কিছু জানতে পারল না। অনু যখন তাকে তার ঘরে না নিয়ে আরজানের ঘরের সামনে নিয়ে আসলো, তখন সে প্রশ্ন, অনু এখানে কেন আনলে? তুমি এখানেই থাকবে তাই। এখানে কেন থাকবো? আমার রুমে চলো। আর ওই লোকটা কি ভাইয়ার বন্ধু? হ্যাঁ, কেন? এমনি। আহিয়া ভাবলো আরজানের বন্ধুর সাথে তার বিয়ে হয়েছে, তাহলে তার জন্য হয়তো তার রুমে থাকতে দিচ্ছে। সে আর কথা বাড়ালো না, রুমে ঢুকে খাটের ওপরে বসিয়ে দিল অনু তাকে। সেও চুপচাপ বসে রইল। ভাগ্যের কাছে হার মেনেছে আজ সে। অনু তাকে রেখে চলে গেল। রাত বাড়তে লাগলো। আরজান আর অভি ছাদে বসে আছে। অভি বলল,
ঘরে যাবি না? কিভাবে? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা কিসের? ও আমার ছোট ভাইয়ের বউ ছিল। তার আগেও অভি, গর্জে উঠে আরজান। আর কিছু বলল না অভি, তাকিয়ে রইল আরজানের দিকে, শুধু বলল, ঘরে যা, আহিয়া অপেক্ষা করছে। আরজান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচের দিকে পা বাড়ালো। অভি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো। সত্যি নিয়তি বড়ই অদ্ভুত, কেড়ে নিতেও সময় লাগে না, আবার ফিরিয়েও দিতেও সময় লাগে না। পাশে ফিরে তাকালো সে, দেখলো অনু দাঁড়িয়ে আছে। সে আবার আকাশের দিকে ফিরে তাকালো। আরজান দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঘরে ঢুকতে তার কেমন যেন লাগছে, কিন্তু ঘরে না গিয়েও উপায় নেই। মা দেখলে কষ্ট পাবে। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো সে। দরজা লক আটকে পেছন ফিরে চাইলো। ছিটকানির শব্দে আহিয়া সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সে কি ভুল দেখছে নাকি বিশ্বাস হলো না তার। চোখ ডোলে আবার তাকালো। সে ভুল দেখছে না। তার সামনে আরজান দাঁড়িয়ে আছে। হতবুদ্ধি হয়ে উঠে দাঁড়ালো আহিয়া, বলল, ভাইয়া আপনি? এবার যেন আরজান লজ্জায় পড়ে গেল। কিভাবে কি বলবে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। কোনো রকম বলল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আপনি এখানে কেন? কোনো ভনিতা ছাড়াই সে এবার বলল, কারণ বিয়েটা আমার সাথে হয়েছে তাই। আজ মনে হয় তার অবাক হওয়ার দিন। সে ভাবতেই পারছে না তার বিয়ে তার ভাসুরের সাথে হয়েছে। আহিয়া ভাবতে পারছে না তার শাশুড়ি এত বড় একটা সিদ্ধান্ত নিল, তাকে একবারও জানালো না। কোনো কথা না বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। আরজান বলল, কোথায় যাও? আহিয়া বলল, মায়ের কাছে। মা, এত রাতে জেগে থাকবে না। তবু আমার মায়ের সাথে কথা আছে। যা কথা আছে সকালে বলো, এত রাতে মাকে জাগানো ঠিক হবে না। মা এত বড় কথা আমার থেকে কেন লুকালো? আরজান কিছু বলল না, তাকিয়ে রইল আহিয়ার পানে। চোখগুলো কেমন ফুলে রয়েছে, তাতে যেন তার সৌন্দর্যে আরো বৃদ্ধি পেয়েছে। আরজানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আহিয়া চোখ নামিয়ে নিল। আরজান বলল, কাল সকালে কথা বলো, এত রাতে জাগলে মায়ের শরীর খারাপ করবে। আহিয়া তাও ঘর থেকে বাইরে যেতে লাগলো। আরজান বলল, যেতে বারণ করলাম তো। আমি আমার ঘরে থাকতে চাই। আরজান বলল, কেন? আমি এখানে থাকতে পারবো না। কি সমস্যা? আহিয়া কিছু বলতে বলল না। তার তো কথা বলতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এক ঘরে থাকবে কিভাবে? সে তো তার সাথে এক ঘরে থাকতেই পারবে না, দম বন্ধ হয়েই মরে যাবে। সে দরজা খুলতে চাইল। আরজান বলল, মা কষ্ট পাবে। আমার আনইজি লাগছে। ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়বো। আহিয়ার চোখ টলমল করছে। এই দিন দেখার আগে তার মৃত্যুর শ্রেয় ছিল। আস্তে আস্তে হেঁটে বাথরুমে চলে গেল। দরজা বন্ধ করে কল ছেড়ে দিল। তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সে কিভাবে এসব মেনে নিবে? আরজানের সাথে এক ঘরে থাকবে ভাবতেই গলা ছেড়ে চিৎকার করে উঠল। আরজান ঘর থেকেই সেই শব্দ শুনল। হাতের মুঠো শক্ত করে রাখলো। কেটে গেল কিছু সময়। নীরবতা চলছে সেই থেকে। অভি অনু কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে অভি বলল, এত রাতে ছাদে কি? অনু বলল, ঘুম আসছে না তাই। আপনিও তো ঘুমাননি। জীবনের হিসাব মিলাচ্ছি। জীবন বড়ই অদ্ভুত, এটা বোঝা কারো সাধ্য নাই। কিছু বলছেন ভাইয়া? আমি কিছু বুঝি না। তোমার ছোট মাথায় এসব ঢুকবে না, বড় হও, সব আস্তে আস্তে বুঝবে। এখন ঘরে যাও, অনেক রাত হয়েছে। অনু কিছু না বলে চলে গেল। সে জানে এখন তার কথা না শুনলে রাগ করবে। আহিয়া বাথরুম থেকে বেরিয়ে আসলো। মুখ ধোয়ার জন্য মুখে পানি চিকচিক করছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। আহিয়া দাঁড়িয়ে আছে, কোথায় শুবে বুঝতে পারছে না। আরজান বলল, খাটে শুয়ে পড়ো আহি। আহিয়ের শব্দে যেন তার শরীরে কম্পন ধরল। এই নামই তো তাকে কেউ ডাকে না। একজন ডাকতো, সে তো হারিয়ে গেছে অনেক আগে। এতদিন পরে এই ডাকে তার কেমন যেন লাগলো। তাড়াতাড়ি করে খাটের এক পাশে শুয়ে পড়ল। আরজানকে বলল, আপনি এ পাশে শুয়ে পড়ুন, আমার অসুবিধা হবে না।
আরজান কিছু না বলে ব্যালকনিতে চলে গেল। রকিং চেয়ারে বসে আকাশের দিকে তাকালো। মনে মনে কিছু বিড়বিড় করে চোখ বন্ধ করলো। সকালে রোদের মিষ্টি ঝলকানিতে আরজানের ঘুম ভেঙে গেল। ঘরে এসে দেখলো আহিয়া সেভাবেই শুয়েছিল, এখনো ঠিক সেভাবেই আছে। সে কোনো শব্দ না করে বাথরুমে চলে গেল। একটু পরে রুমে এসে দেখলো আহিয়া ঘরে নেই। সে জানে আহিয়া তার নিজের ঘরে চলে গেছে। সে আর কিছু না ভেবে নিচে নেমে গেল। তার মায়ের মুখের দিকে তাকালো। তার মায়ের মুখে খুশির ঝলকানি। সে বসে পড়ল টেবিলে। তার মা তাকে খাবার দিয়ে বলল, আইয়া কোথায়? ওর রুমে গেছে ফ্রেশ হতে। শায়লা বেগম আর কিছু না বলে আরজানকে খেতে দিতে লাগলো। একে একে সবাই চলে এসে বসে পড়ল। আজমল চৌধুরী বলল, এবার তো অফিসে বসতে পারো তাই না? হুম, যাব। আজমল চৌধুরী খুশি হয়ে বলল, সত্যি যাবে তুমি? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলি? সেটা কখন বললাম? সেটাই তো মনে হচ্ছে আমার। আমি যখন বলেছি যাব তার মানে যাব। আশরাফ চৌধুরী বলল, থামো, তোমরা তর্ক করো না। বাপ বেটা নাকি বন্ধু সেটাই বুঝি না আমি। শায়লা বেগম লক্ষ্য করলো আগের দিনগুলোর থেকে আরজানকে অনেক প্রাণবন্ত লাগছে। সে বুঝলো তার সিদ্ধান্তে কোনো ভুল নাই। সেটা তার ছেলের দিকে তাকিয়ে বুঝলো। আহিয়া নিচে নেমে আসলো। তার শাশুড়ি তাকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলল, এসো মা, খেয়ে নাও। আহিয়া আসলো কিন্তু তার সাথে কথা বলল না, বসে রইল চুপ করে। তার শাশুড়ি খাবার বেড়ে দিয়ে খেতে বলল। সে চুপচাপ খেতে লাগলো, কোনো কথা বলল না। তার শাশুড়ি দেখলো আহিয়ার চোখ মুখ ফুলে আছে। তাহলে কি মেয়েটা সারা রাত কেঁদেছে? তার কি কোনো ভুল হয়ে গেল? তবে আহিয়া খেয়ে উপরে চলে গেল। সেও তার পেছন পেছন চলে গেল। আহিয়া ঘরে ঢুকতেই শুনতে পেল। আহিয়া, দাঁড়াও। সে দাঁড়িয়ে গেল। শায়লা বেগম বলল, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি মা? আহিয়া চাইলো তার শাশুড়ির পানে, বলল, এসব কি বলছেন মা? তুমি নীরবতায় আমি তোমার নীরবতায় আমি এর বেশি কিছু ভাবতে পারছি না। সেসব কিছু না মা, আমার একটু সময় প্রয়োজন। আপনি বিচক্ষণ মানুষ, না ভেবেচিন্তে নিশ্চয়ই কিছু করেননি আপনি। রাতে অনেক ভেবে দেখেছি আমি। আপনি যা করবেন আমার ভালোর জন্যই করবেন, আমি জানি। আমার কোনো অভিযোগ নেই মা। শায়লা বেগম ভরসা পেল একটু। সে ভীষণ ভয় পেয়ে গেছিল। এখন তার সব চিন্তার অবসান হলো। সে বলল, আচ্ছা মা, তুমি রেস্ট নাও, আমি আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। শায়লা বেগম চলে যেতে গিয়ে পিছনে ফিরল, বলল, তুমি ফ্রেশ হয়ে আরজানের ঘরে চলে যাও মা। আহিয়া কোনো রকমে বলল, আচ্ছা মা। শায়লা বেগম চলে যেতেই সে ব্যালকনিতে চলে গেল। আরজান আজ বাবার সাথে অফিসে গেছে। আজমল চৌধুরী সবার সাথে তার পরিচয় করে দিচ্ছে। মেয়ে স্টাফগুলো হাঁ করে তাকিয়ে গেছে তার দিকে। এত সুন্দর হ্যান্ডসাম স্যার তাদের অফিসে জয়েন করেছে। সবার মনে যেন লাড্ডু ফুটছে। কোনো রকম একে পটাতে পারলেই লাইফ সাইন। এইসব ভেবে মেয়েগুলো মনে মনে বাঁকা হাসি দিল। আজমল চৌধুরী তার কেবিনে আরজানকে এনে তার চেয়ারে বসিয়ে দিল। আরজান বলল, বাবা, এটা তো তোমার চেয়ার, আমি কেন বসাচ্ছ? এটা এতদিন আমার ছিল, আজ থেকে এই চেয়ার তোমার। আমি কোম্পানির সব দায়িত্ব তোমার কাছে দিলাম, আশা করি তুমি সব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। আরজান বলল, তুমি যখন আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছ, আমি সেই বিশ্বাসের মান রাখবো ইনশাআল্লাহ। আজমল চৌধুরী খুশি হয়ে চলে গেল। আরজান চেয়ারে বসে ফাইলগুলো দেখতে লাগলো। বাড়িতে আহিয়া সারাদিন তার ঘরেই কাটালো। এখন তো সন্ধ্যা লেগে গেছে। সে এবার কি করবে? তার তো এবার আরজানের ঘরে যেতে হবে। সে কি করবে এবার? অনু হাসলো। অনু আসলো তার রুমে, বলল, ভাবি, মা ডাকে তোমাকে। কেন? জানি না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। অনু চলে গেল। আহিয়া একটু বসে তারপর বাইরে গেল। নিচে নামতেই শায়লা বেগম বলল, আহিয়া মা, এই শরবতটা আরজানকে দিয়ে আয় তো মা। আহিয়া চমকে উঠল। এই কাজের জন্য তার শাশুড়ি ডেকেছে। এবার সে কি করবে? সে হাত মুচড়ামুচড়ি করতে লাগলো। শায়লা বেগম সেটা দেখেও পাত্তা দিল না। যা মা, তাড়াতাড়ি যা, ছেলেটা ঘেমে অস্থির হয়ে গিয়েছে।
যা গরম পড়েছে আজ। আহিয়া শরবতটা হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে আরজানের দরজার সামনে দাঁড়ালো। সে কি রুমে ঢুকবে? আরজানকে সে কি বলবে, কিভাবে কথা বলবে সেসব ভাবলো সে। দরজায় হাত রাখতেই শুনতে পেল। এভাবে শরবতটা হাতে নিয়ে সারাদিন পার করলে আমার ক্লান্তি আর দূর হবে না। আহিয়া থতমত খেয়ে গেল। দেখলো কিভাবে তাকে, সে কি অনেক বেশি শব্দ করে হাঁটে? কই, সে তো একদম আস্তে আস্তে হেঁটে এসেছে, কোনো তো শব্দ হয়নি। তাহলে আরজান বুঝলো কিভাবে? আরজান বলল, এত ভাবছো যেন তোমাকে বিশ্ব শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এত ভাবে কাজ নেই, রুমে আসো। আহিয়া ভাবে সে এত স্বাভাবিক আচরণ কিভাবে করে। নিশ্চয়ই তার মায়ের মন রাখতেই এমনভাবে ব্যবহার করছে। তাহলে এক বিয়ে হওয়া মেয়ের সাথে এত সুন্দর ব্যবহার করে? সবাই তো চায় তার বউ যেন পিওর হয়, কোনো পুরুষের ছোঁয়া যেন তার শরীরে না থাকে। কিন্তু সে তো তা না। তার একটা সংসার ছিল, ভালোবাসার সংসার, 6 মাসের সংসার, ভালোবাসায় পরিপূর্ণ সংসার যাকে বলে। আহিয়া আরজানের দিকে শরবত বানিয়ে দিল। আরজান ঢক ঢক করে শরবতটা খেয়ে বলল, তুমি বসো, আমি গোসল করে আসি। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। বসে রইল খাটের এক কোণে। আরজান কিছু সময় পরে বের হলো। দেখলো আহিয়া রোবটের মতো বসে আছে। সে বলল, কাল বিকেলে রেডি হয়ে থেকো। কেন? আরজান বলল। আমার বন্ধুরা তোমার সাথে মিট করতে চেয়েছে। আহিয়া এবার যেন আরো বেশি অবাক হলো। আরজান কি বিয়েটা মেনে নিয়েছে নাকি? তা না হলে বন্ধুদের সাথে কেন দেখা করতে চাচ্ছে? আর ভাবতে পারছে না আহিয়া। বলল, আমার সাথে কেন দেখা করবে? আমি তো তাদের চিনি না। আরজান বলল, তোমাকে দেখতে চেয়েছে তারা। আমাকে দেখার কি আছে? আমি কি মানুষের মতো দেখতে নই? আরজান একটু হাসলো। এই মেয়ের মুখে তো আজ ভালোই বুলি ফুটেছে। নর্মাল ভাবেই তো কথা বলছে তার সাথে। সে একটু রহস্য করে বলল, তোমাকে দেখার কিছু নাই, তারা তো আমার বউকে দেখতে চেয়েছে। ব্যাস, এই এক বউ শব্দটাই আহিয়ার সব কথা হাওয়া হয়ে গেল। সে এবার কি বলবে? আর কথা খুঁজে পাচ্ছে না সে। সে এবার পালাতে চাইলো ঘর থেকে। আরজান বুঝলো তার মতিগতি। এই মেয়ে নির্ঘাত এখন পালাবে। আহিয়া যেই না দরজার দিকে পা বাড়াবে, আরজান বলল। কোথায় যাও? আহিয়া থতমত খেয়ে বলল, আমার কাজ আছে, আমি যাই। কি কাজ? আহিয়া কি বলবে? এই বাড়িতে তার কোনো দিন কাজ করতে হয় না। বিয়ের শুরুতে সে যখন কাজ করতে যেত, তার শাশুড়ি রাগ করে তাকে ঘরে পাঠিয়ে দিত। অনু যেমন এই বাড়িতে রাজকন্যার মতো থাকে, তার শাশুড়িও তাকে তেমনভাবেই রাখে, কোনো কাজ করতে দেয় না কখনো। সেই বলল, হয়তো মা ডাকছে, আমি যাই। কেউ ডাকছে না, বসো। আহিয়া হাঁসফাঁস করছে, যেন পালাতে পারলেই বাঁচে। সোফার এক কোণে বসে হাত মুচড়াতে লাগলো সে। এখান থেকে কিভাবে বের হবে? আরজান যেন তার মনের ভাব বুঝতে পারলো। বলল, ভাবছি আজ রাতে ডিনারটা রুমেই করব। ময়না দিয়ে আমাদের খাবার রুমে নিয়ে নেই, কি বলো? ব্যাস, এবার আহিয়া কেঁদেই দিল। আরজান তাকালো তার দিকে, বলল, কি হলো, কাঁদছো কেন? আহিয়া ভাবছে এত নাটক কিভাবে করছে এই লোকটা। তার মা তো এখন এখানে নেই, তাহলে এত নর্মালভাবে কথা বলে তো তাকে অস্বস্তিতে ফেলছে। কেন বুঝতে পারছে না এই ব্যবহারে সে কষ্ট পাচ্ছে? তার মতো অভিনয় করতে পারছে না সে। তার কি দোষ? সে এসব ভাবতেই ফুপিয়ে উঠল আহিয়া। আরজান বলল, বি নর্মাল আহি, জটিল করে না ভেবে সবটা সহজ করে মেনে নাও। আমাদের তো একদিন সব মেনে নিতেই হবে, তাহলে নর্মাল বিহেভ করতে কি সমস্যা? আমি পারছি না, আমার কাছে এসব বড় কঠিন কাজ, আমি পারছি না মেনে নিতে। এই বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আরজান হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল। রাতে খাবার টেবিলে সবাই চুপচাপ খাচ্ছে। আহিয়া না খেয়ে শুধু খাবার নাড়ছে। শায়লা বেগম বলল, খাচ্ছ না কেন মা? আহিয়া বলল, মা, আমার পেট ভরা, খেতে পারছি না। তুমি তো কিছুই খাওনি মা। সত্যিই খেতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে। আহিয়া উঠে চলে গেল রুমে। আরজান বলল, মা, কাল বিকেলে আহিকে নিয়ে একটু বাইরে যাব।
শায়লা বেগম অবাক হলো, যে ছেলে বিয়ে করতে চাচ্ছিল না সে এখন ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছে। কি ব্যাপার সে কিছুই বুঝতে পারছে না। ছেলেকে কেমন রহস্য মানব লাগছে তার কাছে। কিছু একটা সন্দেহ হচ্ছে তার। সে শুধু বলল, কোথায় যাবে? বন্ধুরা ওকে দেখতে চাচ্ছে। বাড়িতে আসতে বলো। এবার বাইরেই মিট করি মা, পরে না হয় কখনো বাড়িতে আসতে বলবো। শায়লা বেগম মাথা নেড়ে সম্মতি জানালো। আরজান খাবার খেয়ে চলে গেল। শায়লা বেগম যাকে বলল, আয়েশা, তুই সব একটু ময়নার সাথে গুছিয়ে রাখ, আমি রুমে গেলাম। আচ্ছা ভাবি। আরজান যখন রুমে আসলো তখন দেখলো পরের দিন বিকেলে আহিয়া কি পরে রেডি হবে ভেবে পেল না। আগে তো আহিরের সাথে বের হলে সে শাড়ি পরে বের হতো, এখন কি পরবে মাথায় আসছে না। তখনই ফোনে টুং করে মেসেজের শব্দ হলো। ওয়ার্ড্রোবে একটা বক্স আছে, সেটা পরে রেডি হয়ে নাও। আহিয়া বক্সটা বের করে দেখলো তাতে একটা কালো শাড়ি আছে। কালো শাড়ির ওপরে সারা পাথর বসানো, সাথে একটা রেডিমেড ব্লাউজ। আর একটা বক্স বের করে দেখলো তাতে সাদা ডায়মন্ডের সিম্পল নেকলেস। এসব দেখে আহিয়া ভাবনায় পড়ে গেল, এগুলো কখন আনলো? কাল এনেছে বলে তো মনে হয় না। তাহলে এগুলো এখানে কিভাবে এলো? মাথায় নানান চিন্তা ঘুরপাক করছে। এসব ভাবতে ভাবতে সে তৈরি হয়ে নিল। আয়নায় দাঁড়াতেই সে চমকে উঠল। এত সুন্দর লাগছে! সে কি আসলে এত সুন্দর, নাকি কালো রঙে এত সুন্দর লাগছে? গলায় যেন সাদা পাথরগুলো চিকচিক করছে। তার শাশুড়ি আজ আবার একটা ছোট্ট ডায়মন্ডের নোজপিন পরিয়ে দিয়েছে। সব মিলিয়ে তাকে যেন কোনো অপসরীর থেকে কম কিছু লাগছে না। চোখে গাঢ় করে কাজল লাগানো, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক, ব্যাস তার সাজ পরিপূর্ণ হয়েছে। সে নিচে নেমে আসলো। অনু তাকে দেখে বলল, ওয়াও ভাবি, একদম ব্ল্যাক কুইন লাগছে তোমাকে। অনুর কথা শুনে সবাই তাকালো তার দিকে। সবাই যেন হা হয়ে গেল। তার শাশুড়ি এগিয়ে গিয়ে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। আহিয়া মুচকি হাসলো। আয়েশা বেগম এসে বলল, সাবধানে যেও মা। আচ্ছা ছোট মা। ফোনের মেসেজে আহিয়া তাকালো, দেখলো। বাইরে অপেক্ষা করছি। আহিয়া তার শাশুড়িকে বলল, মা বাইরে যেতে বলেছে। আচ্ছা যাও মা। আহিয়া চলে গেল বাহিরে। আয়েশা বেগম বলল, ভাবি, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এত ভালো বউ হাজার খুঁজলেও পেতাম না আমরা। হ্যাঁ রে ছোট, মেয়েটা বড্ড ভালো, তাই তো কাজ ছাড়া করতে পারলাম না। তুই চিন্তা করিস না, তোর জন্য এমন বৌমা এনে দিব। দুই যা প্রাণ খুলে হাসতে শুরু করলো। রেস্তোরাঁতে বসে আছে চারজন, অভি, সিয়াম, সিয়া, রাহা। সবাই অপেক্ষা করছে আরজানের জন্য। অনেক সময় ধরে তারা বসে আছে, তার আসার খবর নেই। আরজান গাড়িতে বসে আছে। হঠাৎ করে বাইরে চোখ গেল। অমনি তার চোখ আটকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, চোখ যেন একেবারে স্থির হয়ে গেল। বুকের বাপাশে হাত চলে গেল। এমনটাই তো কল্পনা করেছিল সে। তার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে আহিয়াকে। ভাবনার মাঝে আহিয়া তার কাছে চলে এলো, বলল, কোথায় বসবো? আরজান তার পাশের দরজা খুলে দিল। আহিয়া এসে পাশের সিটে বসে পড়ল। সিট বেল্টটা লাগিয়ে দিল। আহির তাকে বলেছিল গাড়িটা উঠে যেন সিট বেল্ট বাঁধতে না বলে। সে এটা সব সময় মনে রাখে। সে তো আহিরের কিছুই ভুলতে চায় না কখনো। আরজান গাড়ি স্টার্ট দিল। আহিয়া ভাবনা থেকে বেরিয়ে আসলো। গাড়ি চলতে শুরু করলো। 30 মিনিট পরে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। আরজান বেরিয়ে আসলো। আহিয়ার দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, এসো। আহিয়া কি করবে? আর হাত ধরতে পারবে না সে, তার কিছুতেই পারবে না। হাত মুষ্টামুষ্টি করতে লাগলো। আরজান বুঝতে পেরে সরে দাঁড়ালো, বলল, নেমে এসো। আহিয়া বেরিয়ে আসলো। আরজান গাড়ি লক করে সামনের দিকে হাঁটা ধরলো। আহিয়া তার পেছন পেছন যেতে লাগলো। সিয়া রেস্টুরেন্টের দরজার সামনে তাকাতেই দেখলো আরজান আসছে। সে খুশি হয়ে উঠে দাঁড়ালো, সামনে পা বাড়াতে যাবে। তখনই তার পেছনে একটা মেয়েকে আসতে দেখলো। দূর থেকে কেউ বুঝতে পারছে না মেয়েটাকে, শুধু অভিযানে মেয়েটাকে। আর একটু সামনে আসতেই সবাই বিস্ফোরিত চোখে সামনে তাকালো।
এ কি দেখছে, সত্যি দেখছি নাকি? তাদের যেন বিশ্বাসই হচ্ছে না সামনে দাঁড়ানো মেয়েটা আহিয়া। এটা কিভাবে সম্ভব? ওর তো আহিরের সাথে বিয়ে হয়ে গেছিল, তবে কিভাবে হলো এসব? সবাই অভির দিকে তাকালো। অভি মাথা নেড়ে বুঝালো সবাই সত্যি দেখছে। এইভাবে কারোর কোনো ভুল নেই, এখানে কারোর কোনো ভুল নেই। সিয়ার যেন পুরনো ক্ষোভ আবার তাজা হয়ে গেল। এই মেয়ে জীবনেও তার পেছনে ছাড়বে না। রাগে ফুসফুস করতে লাগলো। অভি হাত ধরে চুপ করে থাকতে বলল। আরজান এসে টেবিলে বসলো। সবাইকে আহিয়ার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আহিয়া লজ্জা পেল। তার মনে হলো সবাই যেন তাকে আবেগ থেকেই চেনে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো অভি ছাড়া কাউকে কোনো দিন দেখেইনি। অভি বলল। বসো আহিয়া। আরজান তার দিকে চোখ রাঙিয়ে তাকালো। সে থতমত খেয়ে বলল। আরে না না ভাবি, বসেন। আহিয়া তার কথায় লজ্জা পেয়ে গেল। সে তো অনেক ছোট, তাকে ভাবি বলছে কেন? সে বলল। না ভাইয়া, আপনি আমার নাম ধরেই ডাকবেন। আমি তো আপনার ছোট বোনের মতো। অভি মাথা নেড়ে সম্মতি জানাতে চাইল। তার আগে আরজান তার পায়ে একটা লাথি মেরে দিল। বেচারা চিৎকার করে উঠল, বলল। না না, বন্ধুর বউকে ভাবি ডাকাই ভালো, নাম ধরে ডাকা ঠিক হবে না। আহিয়ার কিছু বলল না। টেবিলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে। সিয়াম বলল। আরজান আর ভাবি পছন্দ মতো ডিনার করি, কি বলিস? সিয়াম চোখ গরম করলো তার দিকে। সে সেসব পাত্তা দিল না, বলল। ভাবি আপনার কি পছন্দ বলবেন, আমরা সবাই আপনাদের পছন্দে খাবো আজ। আহিয়া বলল। ভাইয়া, আপনারা যা খুশি অর্ডার করতে পারেন, আমি সবই খাই। সিয়াম নিজের মতো অর্ডার করতে লাগলো। ওয়েটার এক এক করে খাবার সার্ভ করতে লাগলো। চিকেন ফ্রাই, চিকেন ফিশ ফ্রাই, চিকেন কাবাব, পিৎজা, পাস্তা, সালাদ, আরও নানা রকমের বাহারি খাবার। ওয়েটার কফি রাখতে গিয়ে আহিয়া শাড়ির ওপরে পড়লো। আরজান সাথে সাথে রেগে গেল। চোখ কোথায় থাকে দেখে চলতে পারো না? ওয়েটার ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি সরি বলে চলে গেল। আরজান বলল। আহি, ওয়াশরুমে চলো। আহিয়া উঠে গেল তার সাথে। আরজান তাকে বলল। যাও, আমি আছি পাশে। আহিয়া বাথরুমে চলে গেল। আরজান আসতেই সিয়া তার উপর ফেটে পড়ল। তুই আহিয়াকে কেন বিয়ে করছিস আরজান? মা বলেছে তাই। তুই তো তোর মায়ের জন্য বিয়ে করিস না আরজান, তুই নিজের ইচ্ছেতে আহিয়াকে বিয়ে করেছিস, তাই না বল? বেশি বুঝিস? হ্যাঁ হ্যাঁ, বেশি বুঝি। আমি জানি তুই নিজের ইচ্ছেতে বিয়েটা করেছিস। সবাইকে ভুল বোঝাতে পারবি, আমাকে না। আরজান ব্রু কুচকে তাকিয়ে রইল তার দিকে। সিয়াম বলল। আরজান, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমিও বাসি, তবে সেটা বন্ধু হিসেবে, এর বাইরে নয়। সিয়া জুতো খুলে ছুঁড়ে মারল তার দিকে। সিয়াম ক্যাচ ধরে ফেলে দাঁত কেলিয়ে হাসলো। সিয়া বলল। সিয়ার কান্না পেল খুব। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। এত মানুষের সামনে তো এভাবে কান্না করা যায় না। আস্তে হেঁটে বসে পড়ল। এর মাঝে আহিয়া বাইরে আসলো। আরজান তাকে নিয়ে আবার টেবিলের সামনে এসে বসে পড়ল। আহিয়া খাওয়া শুরু করলো। রাহা বলল। আহিয়া, পড়াশোনাটা কি করছো নাকি বাদ দিয়ে দিয়েছো? আহিয়া বলল। ভর্তি হওয়া আছে আপু, কিন্তু 6-7 মাস যাওয়া হয় না। একটা এক্সামও বাদ পড়ে গেছে। রাহা ছোট্ট করে বলল। ও, তারপর আবার বলল। পড়াশোনাটা করো, জীবনে স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি। মেয়েদের সমাজে এমনিতেই কোনো মূল্য নেই। আহিয়া ঘাড় কাত করে সম্মতি জানালো। আরজান বলল। এবার উঠি, রাত হয়ে যাচ্ছে, মা টেনশন করবে। এতক্ষণ অভি কথা বলল। আর কিছুক্ষণ পরে যা। না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আহি, চলো। আহিয়া উঠে দাঁড়ালো, সবাইকে বলল। আপনারা সবাই বাসায় আসবেন কিন্তু, আমি অপেক্ষায় থাকবো আপনাদের। আরজান দেখলো আহিয়া অনেক প্রাণ বন্ধ হয়ে গেছে। সবার সাথে কত মন খুলে কথা বলেছে। তার অনেক ভালো লাগলো। মনে হলো মাঝে মাঝে বাইরে আনলেও সে অনেকটাই সহজ হয়ে যাবে। সে চিন্তা করলো এবার থেকে মাঝে মাঝে সে আসবে ওকে নিয়ে। বলল। চলো আহি। আহিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। সিয়াও উঠে চলে গেল। আস্তে আস্তে সবাই যে যার মতো চলে গেল। গাড়িতে কেন কোনো কথাই বলল না। বাড়িতে এসে দুজনে রুমে চলে গেল।
রুমে এসে আহিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সব অর্নামেন্টস খুলতে লাগলো। নেকলেসটা খুলতে গিয়ে বাঁধলো বিপত্তি। চুলের সাথে হুক আটকে গেল। সে টানাটানি শুরু করে দিল। কয়েকটা চুল ছিঁড়ে গেল, তবুও খুলতে পারল না। এদিকে অনেকটা রাত হওয়ায় সবাই মনে হয় শুয়ে পড়েছে। সে এবার কি করবে? আরজান আর চোখে সবটাই লক্ষ্য করলো। সে এবার এগিয়ে এলো আহিয়ার দিকে, বলল, কোনো হেল্প লাগবে? আহিয়া চমকে গিয়ে বলল, না না, আমি পারবো। কেমন পারবে তা তো দেখতেই পারছি। আহিয়া মাথা নিচু করে নিল। তার ফ্রেশ হওয়া অনেক দরকার। এখানে আর থাকতে পারছে না। গরমে হাঁসফাঁস লাগছে তার। আবার আরহানের থেকে কোনো হেল্প নিতেও পারবে না। কথা না বলে মাথা নিচু করে রাখলো। আরজান বলল, আই থিঙ্ক এইটুকু হেল্প করলে তেমন কোনো ক্ষতি হবে না। আহিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। আরজান তার দিকে এগিয়ে এলো, হাতে দিয়ে ফুল এক সাইডে সরিয়ে দিল। এতেই যেন আহিয়ার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আরজান চুল ছাড়াতে গেলে তার হাত আহিয়ার পিঠ ছুঁয়ে যায়। আহিয়ার শরীর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। দুই হাত দিয়ে শাইল খামচে ধরে। আরজান চুল ছাড়িয়ে বুক খুলে দিল। আহিয়ার সাথে সাথেই সরে দাঁড়ালো। এতক্ষণ সে দম বন্ধ করে দাঁড়িয়েছিল, এবার যেন একটু শ্বাস নিল। আরজান সবটাই লক্ষ্য করলো এতক্ষণ, তবুও সে কিছু বলল না। আহিয়া কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। 20 মিনিট পরে সে বেরিয়ে আসলো। চুল থেকে টপটপ করে পানি পড়ছে, মুখের পানির দানা চিকচিক করছে। অপরূপ সুন্দর লাগছে দেখতে। আরজান ঘোরের মধ্যে চলে গেল। আস্তে আস্তে হেঁটে আহিয়ার কাছে চলে গেল। আহিয়া সেদিক লক্ষ্য করে বলল, কিছু বলবেন ভাইয়া? আরজানের ব্রু কুঁচকে গেল। ভাইয়া কাকে বলল তাকে? সে তার ভাইয়া লাগে? বিয়ে করা বউ তাকে ভাইয়া ডাকছে? ভাবতেই রাগ লাগলো তার। হাত মুঠো করে বলল, আমি তোমার ভাই হই? আহিয়া থতমত খেয়ে গেল। সে তো ভুলেই গেছিল তার বিয়ে হয়েছে, তাও আবার এই লোকটার সাথেই। এভাবে ভাই ডাকাটা মোটেও উচিত হয়নি তার। এবার লজ্জা লাগছে। কি বলবে এবার? মাথা নেড়ে না বলল। তার ভাইয়া বলছো কেন? সরি। আরজান আহিয়ার দিকে তাকিয়ে আছে। চোখ সরালো না, দাগ হয়ে পড়েছে তার। সে বলল, আর এসব বলবে না, ঠিক আছে? আচ্ছা। চুল শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। আহিয়া আচ্ছা বলে সরে গেল। আরজান ফ্রেশ হতে গেল। এসে দেখলো আহিয়া শুয়ে পড়েছে এক পাশে। আরজান ব্যালকনিতে চলে গেল। রকিং চেয়ারে বসে জীবনের হিসাব মিলাতে লাগলো। জীবন এত জটিল কেন? একটু কি সহজ হতে পারতো না? মনের মধ্যে এত কষ্ট নিয়ে সে বাঁচবে কিভাবে? এসব ভাবতে ভাবতে রাত 1টা বেজে গেল। এসে দেখলো আহিয়া গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আরজান শুয়ে পড়ল তার পাশে। অপলকভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর একটু এগিয়ে গেল আহিয়ার দিকে। তার মুখে একটা হাত রেখে ধরা গলায় বলতে শুরু করলো, এই মেয়ে, তুমি কি জানো তোমার এই মুখটা দেখার জন্য আমি কত অপেক্ষা করেছি? তোমার স্কুলের সামনে, বাড়ির সামনে, নানা বাড়ি, খালা বাড়ি, কোনোখানে চেনা আমার বাদ নাই, শুধু তোমাকে এক নজর দেখার জন্য। অথচ তুমি কোনোদিনই জানতেই পারলে না কে একজন তোমাকে কতটা চায়। ছোট ভেবে তোমার সামনে কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ায়নি, কিন্তু সেটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেল। তুমি ভালো ঠিকই বাসলে, কিন্তু সেটা আমাকে না, আহিরকে। আমাকে কিভাবে বাসবে বলো তো? তুমি তো আমাকে কখনো দেখোইনি, তাই না? তুমি জানো মেয়ে, আহির যেদিন তোমার ছবি আমাকে দেখালো, আমার পুরো পৃথিবী থমকে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার এত বছরের একটু একটু করে জমানো ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে গেল। ছোট ভাইয়ের ভালোবাসাকে আমি কিভাবে ভালোবাসি বলো তো? এইটুকু বলেই আরজান থামলো। তার গলা ধরে আসছে। এতদিনে লুকানো কষ্ট একটু হলেও প্রকাশ করতে পারছে। আহিয়ার সামনে হয়তো এই কথা কোনোদিনও বলতে পারবে না। তার এই কথা সাক্ষী না হয় এই নিস্তব্ধ রাত আর বদ্ধতার ঠাকুর। একটু দম নিল আরজান, তারপর আবার বলল, তোমার সাথে আহিরকে আমি কিছুতেই দেখতে পারবো না। নিজের ভাইকেই সব থেকে বড় শত্রু লাগছিল। এসব দেখতে না পেরে বাড়ি জমালাম লন্ডনে। কিন্তু কি হলো বলো তো? আহির অ্যাক্সিডেন্টে চলে গেল আমাদের ছেড়ে।
আমি তাও তোমার মুখের সামনে আসতে পারছিলাম না। 6 মাস কেটে গেল, হঠাৎ মায়ের জরুরি তরফে আমার আসতে হলো তোমার মুখোমুখি। তুমি কি জানো, তোমাকে দেখে আমার মনে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল? বুঝবে কি করে? আমি তো বুঝতে দেইনি কাউকে। একবার যখন তোমাকে পেয়েছি, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ লট। তারপর কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল, যেন কত বছর পরে মরুভূমিতে বৃষ্টির দেখা পেয়েছে। এভাবেই সে নীরবে চোখ বন্ধ করলো। আজ শান্তির ঘুম আসবে সে। অনেক দিন নির্ঘুম রাত পার করেছে, আজ শান্তিতে ঘুম হবে তার। সকালের মিষ্টি রোদে ঝলকানিতে ঘুম ভেঙে গেল আহিয়ার। চোখ খুলতেই চোখ ছানা বড়া হয়ে যায়। সে আরজানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা কিভাবে হলো? সে কখন আনলো আরজানের কাছে? ঘুমের ঘোরে এরকম একটা কাজ করে ফেললো সে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। আরজান যদি তাকে এমন অবস্থায় দেখে সে কি করবে? না না, সে লজ্জায় মরে যাবে। আরজান ঘুম থেকে ওঠার আগেই তাকে এখান থেকে পালাতে হবে। সে আরজানকে সরিয়ে উঠে পড়ল, তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আজ আর এমুখো হবে না সে। কি লজ্জা তার, শোয়া এত খারাপ হলো কবে থেকে? যদি আরজান জেগে থাকতো, ভাবতেই দিল এক দৌড়। অনু আসছিল এদিকটাই। আহিয়া দৌড়ে আসাতে ব্যালেন্স না রাখতে পেরে দুজনে ধপাস। অনু চিৎকার করে বলল, মাগো, আমার কোমরটা বোধহয় শেষ। এভাবে কেউ দৌড়ায়? সাঁতারা করেছে নাকি? আহিয়া কি বলবে? সে লজ্জা থেকে পালাতে গিয়ে তার উপর পড়েছে। এই কথা শুনলে সে তাকে সারাদিন খেপিয়ে মারবে। ভুলেও সে এই সব বলবে না তাকে। সে আমতা আমতা করে বলল, আ- আরে তেমন কিছু না, এমনি। এমনি এত সকালে দৌড়াচ্ছ? কাহিনী কি বলো তো? সত্যি করে বলবে কিন্তু। এবার আহিয়া পড়ল বিপাকে। সে যে লজ্জার কাজ করছে এসব সে কিছুতেই বলতে পারবে না। সে বলল, আরে এত কথা না বলে চলো তো, প্রচুর ক্ষুধা পেয়েছে। অনু সন্দেহ চোখে চেয়ে বলল, সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি, চলো তো। আহিয়ার চলে যেতেই আরজান চোখ খুলে বিড়বিড় করল। স্টপ ইট গার্ল। নাস্তার টেবিলে আরজান বলল, মা, আমি চাই আহি আবার পড়াশোনা কন্টিনিউ করুক। শায়লা বেগম খুশি হয়ে বলে, আমিও তোকে এটাই বলতে চাচ্ছিলাম বাবা, পড়াশুনো করাটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। অফিস যাওয়ার সময় ওকে কলেজে নামিয়ে দিয়ে যাস। আচ্ছা। আহিয়া সবটাই শুনল, কিছুই বলল না। শাহেলা বেগম বলল, আহিয়া মা, নাস্তা করে তৈরি হয়ে এসো, আরজান কলেজে নামিয়ে দিয়ে যাবে। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। তারপর নাস্তা করে তার রুমে চলে গেল। সে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এমন সময় আরজান আসলো, বলল, হয়েছে তোমার? ঘরে আসতেই তার চোখ থমকে গেল। এই তো সে আগের আহিয়া। কাঁধে কলেজ ব্যাগে তাকে একদম পিচ্চি লাগছে। সেই চোখ, কাজল দেয়া টানা টানা চোখ, যে একবার তাকাবে সে আর মুখ ফেরাতে পারবে না। সে যেন আবার নতুন করে সে পিচ্চি মেয়েটার প্রেমে পড়বে। তার এবার রাগ হলো। সে ছাড়া আহিয়ার দিকে অন্য কেউ তাকাবে ভাবতেই শরীর জ্বলে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, চোখের কাজল মোছো। আহিয়া তার দিকে ব্রুকুচকে বলল, কেন? কারণ তোমাকে ভূতের মতো লাগছে। আহিয়া হা হয়ে গেল। কি বলছে এই লোক? তাকে কাজল পরলে যথেষ্ট সুন্দর লাগে। তাকে সবাই বলে কাজল পরলে নাকি অসম্ভব সুন্দর লাগে। তাহলে আরজান কেন এমন বলছে? সে বলল, কি যাতা বলছেন? আমাকে তো সুন্দরই লাগছে। আরজান বিড়বিড় করে বলল, একটু বেশি সুন্দর লাগছে, আর সেটা আমার সহ্য হচ্ছে না। স্টুপিড। কিন্তু মুখে বলল, আমার বলার আমি বললাম, মুছবে নাকি মুছবে না সেটা তোমার ব্যাপার। পরে যখন ভূত ভেবে সবাই জ্ঞান হারাবে, তখন আমাকে বলো না কেন তোমাকে জানাইনি। আহিয়া তো বেকুব ভরে গেল। তাকে এতটাই খারাপ লাগছে মানুষ ভূত ভেবে ভয় পাবে? সত্যি নিশ্চয়ই বাজে লাগছে। আর যা নিশ্চয়ই তাকে মিথ্যা বলবে না। তার মন খারাপ হলো এবার। সবাই তাকে এতদিন মিথ্যা কথা বলছে, তার মন রাখতেই নিশ্চয়ই এমনটা বলেছে। সবার প্রতি তার রাগ হলো। এত বড় মিথ্যা কথা সে আজ তার বান্ধবীকে ঝাড়বে ভাব মতো। বেয়াদব মেয়ে তাকে মিথ্যা সান্ত্বনা দেয়। সে এবার কাজলটুকু মুছে নিল, বলল, হয়েছে, এবার চলুন। আরজান বলল,
ঠোঁটে কি দিয়েছ? এমন বাজে লাগছে কেন? আহিয়া এবার কি বলবে? তাকে যে সব কিছুতেই বাজে লাগে সে তো একথা জানতো না, তাহলে কখনো এসব দিত না। আরজান হাতে টিস্যু নিয়ে এগিয়ে এলো আহিয়ার দিকে, ঠোঁট মুছে দিতে দিতে বলল, এইসব আর কখনো লাগাবে না, খুব বাজে দেখা এতে। আমার অনুমতি ছাড়া এগুলো যেন আর না লাগাতে দেখে। আহিয়া পুরো জমে গেছে। আরজান তার ঠোঁট স্পর্শ করেছে, তার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে, দম বন্ধ হয়ে আসছে, তার হাঁসফাঁস লাগছে। তাড়াতাড়ি করে সরে দাঁড়ালো সে, বলল, উম, আমি পারবো। আরজান বলল। তাড়াতাড়ি করো। আহিয়া কাঁপা কাঁপা হাতে ঠোঁট মুছতে লাগলো। তাড়াতাড়ি শেষ করে কাঁপা গলায় বলল,